তো আজকে সকালে ঘুম থেকে উঠে থেকে আমি একটা ভিডিও বানানো শুরু করেছিলাম। ভিডিওটা এত 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 বড় হয়েছে যে আমি বলেছিলাম যে অনেক বড় হবে, তার মানে আমি এটা আশা করিনি যে 2 ঘন্টা। তো কেটে কুটে 4টে 5টা ভাগ করেছি, আর এখন হচ্ছে সন্ধ্যে 6:30 বাজে। দেরি হয়ে গেছে, তাও এখনও ডাকেনি নিচে, তো রেডি হব। আমি একটা সাদা কালারের রেগিংস পরেই আছি, এই জামাটা পরবো, এর সাথে তলায় প্যান্ট আছে, কিন্তু প্যান্টটা পরবো না। আমি জানি এই জামাটাও খারাপ না, এটা তো সকাল থেকে পরেই আছে, তাই ওই জামাটা পরে নিই আর চুল টুল বাঁধবো, রেডি হয়ে তোমাদেরকে দেখাচ্ছি। তারপর নিচে গিয়ে দাদুর নামে যে কীর্তন হবে, খাওয়া দাওয়া হবে, সেটাও তোমাদের সাথে অল্প অল্প করে শেয়ার করবো। তো আমি একেবারে রেডি হয়ে গেছি, প্রচণ্ড গরম লাগছে, কিছু করার নেই, রেডি হয়ে গেছি। আমি শুধু ভাবছি যে যেহেতু বাড়িতে থাকবো, আমার কাছে ছোটো ছোটো কালো টিপ আছে, হ্যাঁ সেগুলো পরবো কি পরবো না, মানে এটা হচ্ছে আমার নর্মাল ফেস, এমনি বাজে দেখতে, ঠিক আছে, এটা হচ্ছে নর্মাল ফেস, এটা টিপটা পরলে দেখি কেমন লাগে। ছিল ফ্যানটাকে জানি এসে গেছে সবাই। কাকু এসছে। আমার দাদু, আর এখন একটু দাদুকে ধূপকাঠি দেখিয়ে নিই। ঘরে যখন ছবিটা আছে মালা পরাতাম, কিন্তু আমার যাওয়া হয়নি, আর টাকা নেই বলে কেনা হয়নি। তো আমি টিপটা পরে নিয়েছি, আমার বাজে লাগছে, তাও ভাবলাম থাক যেমন লাগছে লাগুক, দাদুকে একটু ধূপকাঠি দেখিয়ে নেবো। ওই যে কাঠি চাইছে, তুমি তো আমাদের বাড়ির কীর্তন স্টার্ট হয়ে গেছে, একটুখানি তোমরা দেখেছো, চলো উপরে গিয়ে দেখি আর কিছু হচ্ছে, কারা কারা এসছে। অনেক লোকজনই আসছে, আমি জানি না কী মেনু আজকের, কী অবস্থা আমি কিছু জানি না, তো চলো দেখি। চলে যাবেন আর সঙ্গে যারা যাবেন বাদ দিয়েছে বাবার ঘরের এখানে সমস্ত খাবার দাবার রাখা হয়েছে, রিয়াদের ওই ঘরে খাওয়া দাওয়া হচ্ছে। তো আজ হচ্ছে মঙ্গলবার, আমি সকাল থেকে ভিডিওটা স্টার্ট করেছিলাম, প্রচুর বড় হয়ে যাচ্ছে বলে আমি পার্টে পার্টে ভাগ করে ভিডিওটা ছাড়বো। তো অনেকগুলো হয়তো পার্ট হবে, আর আমি সত্যি খুব লেটখর করে কীভাবে ছাড়বো, এই বাড়িতে নেট থাকে না, তো মায়ের বাড়ি যখন যাবো একবারে ভিডিওগুলো পার্টে পার্টে ছাড়বো, তোমরা দেখো, জানিও কেমন লাগলো। এটা ভিডিওর লাস্ট পার্ট, সবার খাওয়া দাওয়া হয়ে গেছে, কীর্তন শেষ হয়ে গেছে, মানে আমার দাদুর বাৎসরিক কাজ প্রথম বছর, তাই এই জন্য একটু বড় করেই করা হলো, কারণ অনেক নিয়মকানুন থাকে, আর সবাই যে বড় করে করে বা করতেই হবে তার কোনো মানে নেই, সামর্থ্য অনুযায়ী মানুষের করা উচিত। আর একদমই নিরামিষ আয়োজন করা হয়েছিল, কারণ এখন আমাদের বাড়িতে অনেকেই এমন আছে যারা পুরোপুরি নিরামিষ খায়, মানে কি বলে আমি অতটা বুঝি না, বৈষ্ণব বা এরকম বলে না, তাই সেরকমই নিরামিষ খায়।
আর যারা কীর্তন করতে এসেছিলো তারাও নিরামিষ খায়, মানে তারাও সেই দলেরই, যারা হচ্ছে ওই তুলসীর মালা পরে মাথায় এরকম টিপি টাইপের রাখে না সেই রকম। তো আমি জানি না ওনাদের কী বলে, তাই ঠিক করে আমি বলতে পারছি না, আমার এইসব সম্পর্কে অত জ্ঞান ধারণা নেই। তাই তো তারা এসেছিলো, তারা কীর্তন করেছে, তারাই রান্নার আয়োজন করেছে, তাদের নিরামিষ ঠাকুরের বাসন আছে, সেই বাসনেই তারপর তারা কীর্তন করেছে, সবাই মিলে পরিবেশন করে খাওয়া দাওয়া করে ওনারা চলে গেছে। মানে ওনারা অন্য কারোর হাতের ছোঁয়াছানি খায় না বলে ওনারা নিজেরা পরিবেশন করে, সব বন্ধুবান্ধব যেরকম গ্রুপ হয় সেরকম। তো খাওয়া দাওয়া করে চলে গেছে। তারপরে বাড়ির আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী যারা ছিল কয়েকজন, তাদেরকে আমি, তারপরে রিয়ার মা, মানে আমার জেঠি, এরকম কয়েকজন মিলে খাবার দিচ্ছিলাম, আমি নিজেও সেই ফাঁকে খেয়ে নিয়েছি। তো সবাই খাওয়া দাওয়া করে এইসবে ঘরে আসলাম। তাই ভাবলাম ভিডিওটা একটা শেষ করি, ভালো কিছু কথা বলে, ভালো কিছু কথা বলতে আমার মনের কথা। তো আগের বছর এরকম সময় কিন্তু আমার দাদু বেঁচে ছিল, আর আমার ইউটিউবে গিয়ে দেখলে দেখতে পাবে রাখির একটা ব্লগ। মানে যাই হোক, আগের বছর এই সময় দাদু বেঁচে ছিল, আর আমি আর রিয়া, আজকে আমার কাছে একটা নোটিফিকেশান এলো ফেসবুকে যে আগের বছর রাখির জন্য, আগেরবার এত তাড়াতাড়ি রাখি হয়ে যায়নি, তো রাখির জন্য আমরা এরকমই সময় আর কি রাখির গিফট, মানে রোববার, আজকে মঙ্গলবার, আগের বছর এরকম সময় এক রবিবার আমরা গেছিলাম রাখির জিনিসপত্র কিনতে বানাবো বলে। আর আগেরবার কী ভাগ্যক্রমে আমার ইচ্ছা হয়েছিল যে আমি সবাইকে রাখি বানিয়ে পরাবো। তো আমি রিয়া দাদুকেও রাখি পরাই, গোপাল আছে, গোপাল মানে ঠাকুর গোপাল, যে তাকে রাখি পরাই, মাসির ছেলে পিসির ছেলে, এরকম হাতে গোনা কয়েকজনকে রাখি পরাই। তো আগেরবার আমি দাদুকে রাখি পরিয়েছিলাম, আর যেহেতু ভাগ্য আমার ভালো যে আমি ব্লগ বানাতাম বা ভিডিও করে রাখতাম, সব কিছু ছবি ভিডিও রেখে দিতে পছন্দ করি, সেটা আমি ছাড়ি আর না ছাড়ি, সেই ভাগ্যের জন্য আমার কাছে ওই ভিডিওটা জলজ্যান্ত রয়েছে, যেটা আমি দেখতে পাচ্ছি বা চালালে দেখতে পারবো যে দাদুকে আমি রাখি পরাচ্ছি, রিয়া রাখি পরাচ্ছে, কত হাসছে, আনন্দ করছে। আমি ঠিক করে বলতে পারছি না, গুছিয়ে কিছু মনে করো না। তো যাই হোক, ওই ভিডিওগুলো যখন দেখতে পাই তখন মনে হয় যে মানুষজন, যে কোনো মানুষ, আমার এই দাদু হোক বা মামার বাড়ির দাদু হোক বা দিদা বা অনেক মানুষ যারা এখনও বেঁচে আছে বা যারা মারা গেছে, এরকম অনেক লোকেরই ভিডিও ছবি আমার কাছে আছে, বা যাদের সাথে আগে পরিচয় ছিল, আশেপাশে থাকতে এখন বেঁচে নেই বা থাকে না, তাদেরকে দেখতে পাই যে তারা হেঁটে চলে বেড়াচ্ছে, কথা বলছে, তখন সত্যিই মনে হয় যে কতটা ভালো লাগছে। ফোন না থাকলে বোধহয় এই জিনিসগুলো হতোই না, ওই ছবিতেই দেয়ালে থাকতো মালা করা, এখন আছে বলে দেখলে কথা শুনতে পারবো, গলার ভয়েস মনে হবে একটু পাশেই আছে। তো যাই হোক, যেটা বলছিলাম, আগের বছর রাখিতে আমরা অনেক মজা করেছিলাম, সেই ভিডিওটাও আছে। আর আরও কিছু জিনিস শেয়ার করবো, যেটা দাদু যখন মারা গেছিলো বলা হয়নি, কারণ ওই সময় তো ওরকমভাবে বলা যায় না, অত সিচুয়েশান ঠিক থাকে না সেই সময় কেউ মারা গেলে। তো আজকে সকাল থেকে দিনটা ভালোই কাটলো, অনেক কাজ করেছি, লোকজন এসেছে মোটামুটি। আর বাড়িতে কোনো অনুষ্ঠান হলে আমি সত্যি কথাই বলছি, আমি কাজ করি, আমাকে দিয়ে, আমি যেহেতু পারি, আমাকে বলে আমি করি, যেটা এনে দাও, এটা বেলে দাও, আলু কেটে দাও, তো করি, যতটা আমার পক্ষে সম্ভব হয় আমি ততটা করি সাহায্যই। এখন বাজে প্রায় 11:30টার বেশি, লাস্ট যারা খেয়েছে আমি নিজে খাবার দিয়ে এসেছি, মানে বাবা, রিয়ার মায়েরা বাকি ছিল, সবাইকে খাবার দিয়ে যতটা পেরেছি গুছিয়ে কাজ করে চলে এসেছি, কারণ এত রাত হয়ে গেছে, আমাকে শুতে হবে। আর তাই ভাবলাম ভিডিওটা শেষ করি, হয়তো আমি একটু বেশি বলে ফেলছি, কিছু করার নেই। যেটা বলছিলাম তোমাদেরকে, যে আগেরবার দাদু রাখির সময় বেঁচেছিলেন, রাখি পরিয়েছি সবাইকে, খুব ভালোভাবেই রাখির অনুষ্ঠান করেছিলাম আমরা আগেরবার। আর তারপরে হচ্ছে গিয়ে রাখির কিছুদিন পরপরই দাদুর শরীর খারাপ হয়েছিল, আমি এই বাড়িতে ছিলাম না, মায়ের বাড়ি ছিলাম। আর কি কোইন্সিডেন্ট জানি না, কাকতালীয়ভাবে আমার মা, মানে যেহেতু রাখির পরপরই আমি রাখির ভিডিওটা ছেড়েছিলাম, আমার মা শুয়ে রাখির ভিডিও, শুয়ে না বসে রাখির ভিডিওটা দেখছিল। আর আমি তখন আমার ছোটো চুল ছিল, তো বেনুনি করে কিছু একটা কারনামা করে হাসাহাসি করছিল। আমার মা দেখাচ্ছিল যে দেখ তো দাদু কত খুশি হয়েছে রাখি করে, তুই নিজের হাতে বানিয়ে দিয়েছিস, কত দেখছে, এরকম বলছে, আমিও দেখছি ঘুরে ঘুরে মায়ের ফোনে। তো তার ঠিক ওরকম দেখছি যে দাদুকে রাখিটা বাঁধলাম, এরকম ভিডিওটা, তার ঠিক 5-6 মিনিট হয়েছে, তার মধ্যে আমাদের এই বাড়ি থেকে রিয়া ফোন করেছিল, তারপরে আমার আরও দিদি ঠিদি যারা আছে, জেঠিমার মেয়েরা, তারা ফোন করেছে, যেহেতু আমি বাড়ি ছিলাম না তখন, প্রায় রাত্রি 12টা বেজে গেছে, তখন সব এরকম বলেছে। তার আগে জানতাম যে দাদুর শরীরটা খারাপ, হসপিটালে ভর্তি হয়েছে, কিন্তু আমরা ভেবেছিলাম সুস্থ হয়ে চলে আসবে, কারণ দাদুর যেহেতু সেরকমভাবে কখনো শরীর খারাপ হতো না। তো যাই হোক, সেইবার শরীর খারাপ হলো, হওয়ার পর হসপিটালে ভর্তি ছিল একটা দিন, মানে যেদিন নিয়ে গেছে সেদিনই কাউকে কোনো দিন মানে ভুগায়নি, তারপর মারা গেছে হসপিটালে। তো এই রাত 1টার দিকে, 1-1:30 হবে বা তার কিছু আগে আমি বাড়ি এসে পৌঁছাই, তখনও কিন্তু দাদুকে নিয়ে আসেনি, ভোর হয়ে গেছিলো আনতে, কিন্তু তাও আমি আসি যে যদি মিস হয়ে যায়, কারণ এই জিনিসগুলো যেমন ওখানে রয়ে গেলাম, সকাল হবে যাবো, তো ওরকমভাবে করলে যদি দাদুকে নিয়ে এসে চলে যেত, তাই তো চোখে দেখাও দেখতে পারতাম না, সেই ভেবে আমি তাড়াতাড়ি করে রাত বিরেতেই চলে আসি বাড়িতে। তো সারা রাত জেগে বসেছিলাম আমি, রিয়া, তারপরে পিসি টিসি অনেকে, স্বাভাবিক কেউ মারা গেলে কান্নাকাটি তো বাড়িতে হবেই, তো সেই সবই হচ্ছিলো, বাচ্চাও আছে বাড়িতে। তো যাই হোক, আমরা সারা রাত জেগে বসেছিলাম। তারপরে তো দাদু মারা গেলো, শ্রাদ্ধ হলো, সেটারও আমি ভিডিও করে ছেড়েছি। এবার লোকে বলতে পারে যে দাদু মারা গেছে, এত দুঃখ হচ্ছে, দাদুর বাৎসরিক এতই দুঃখ, আবার ভিডিও করে ছাড়ছে, কি মেনু হয়েছে, কী হয়েছে। দেখো, উনি বয়স্ক মানুষ, 90 পেরিয়ে গেছিলো বয়স, আর কিছুদিন বাঁচলে হয়তো 100 হয়েছে, তো ঠিক আছে, আমরা খুব খচাতাম দাদুকে, তোমার 100 বছর হলে তোমাকে কেক কাটিয়ে জন্মদিন করবো, কিন্তু সেই সৌভাগ্য বা যাই হোক ওটা হয়নি। আর এটাও ঠাকুরের কৃপায় যে উনি ভোগেননি, সুস্থ অবস্থায় হসপিটালে গেছে, সামান্য জ্বর নিয়ে, আর একটু শ্বাসকষ্ট উঠেছিলো, বয়স্ক মানুষ তো, তাই হসপিটালে নিয়ে গেছিলো। তবে যা হোক হয়েছে। তো এখন এবছর দাদুর বাৎসরিকের কাজ হলো, আমি একটু বেশি কথা বলি বলে অনেক কিছু বলে ফেলছি, আর অনেক পুরনো কথা মনে পড়ে যায়, তো একটা কথার পিঠে একটা কথা ওঠে, সেটা যেটা বলছিলাম যে
মানে আমাদের প্রত্যেকটা আশেপাশে যত মানুষ আছে, বিদেশে হোক, বাংলাদেশে হোক, পাকিস্তানে হোক, আমাদের দেশে হোক, সব দেশের বাড়িতে বয়স্ক মানুষ আছে, বয়স্ক দাদু দিদিমারা আছে। এখনকার তো বেশিরভাগ ছেলেমেয়েরা, বাচ্চা কাচ্চারা দাদু ঠাকুমার থেকে আলাদাই থাকে কাজের সূত্রে বা কিছু। যাই হোক, যারা ছোটো থেকে দাদু, আমি আমার ঠাকুমাকে দেখিনি, আমি আমার মামার বাড়ির দাদুকে দেখেছি, বাড়ির দাদুকে দেখেছি, দিদাকে দেখছি। মানে এই যারা বলেন এদের সাথে, বয়স্ক মানুষ এদের সাথে জমে না, আমার মানে এদের সাথে সবথেকে ভালো সময় কাটানো যায়, বাচ্চা আর এই বয়স্ক মানুষদের সাথে। তো যাই হোক, যেটা বলছিলাম যে আমার নিজের ব্যক্তিগত ওপিনিয়ন, যে বাচ্চা মানুষ যারা কিচ্ছু বোঝে না, ছোটো বাচ্চা 5-6 বছর বা তার নিচে, তারা অবশ্যই তাদের সাথে অনেক সময় কাটানো যায় ভালো। আর যারা বয়স্ক, তাদের থেকে তাদের ছোটোবেলার গল্প, বাংলাদেশের গল্প, তাদের গ্রামের গল্প, এইসব শুনতে দেখবো কত ভালো লাগে, তাদেরও আনন্দ লাগে। কিন্তু ওগুলো বলে তোমাকে নাতিপুতির সাথে, নাতির ঘরে পুতি যেই হোক, এরকম লোকেদের সাথে শেয়ার করে, তাদের কিন্তু খুব ভালো লাগে। তো আমার দাদু যতদিন বেঁচে ছিল, আমি বিশেষ করে দাদুর সামনে গেলে বলতাম বসে বসে একটা ছবি তুলি, তবে স্ন্যাপচ্যাট দিয়ে টাক বানিয়ে দিতাম, চশমা পরিয়ে দিতাম, দাদু হাসতো। তবে কখনো কখনো নানান রকম ছবি তুলবো বলতাম, হাত পা তুলে এমন নাচের পোজ দিত। এমন নয় যে আমার দাদু খুব মডার্ন ছিল, আমার দাদু নিরামিষ খেত, ঠাকুর ভক্ত ছিল, সবই ঠিক আছে, কিন্তু ছবি তুলতে আর ভিডিও করলে খুব পছন্দ করতো। আর সবসময় বলতো কি আমি একদিন সেজে গুজে থাকবো, আমার একটা সুন্দর ছবি তুলবি, যাতে আমি মরলে সেই ছবিটা এটা টানাতে পারে, নাহলে তখন ছবি পাবে দিয়ে ক্যামেরাম্যান রেখে তো তোলা হবে না। তো একবার আমরা একটা বার্থডে বাড়িতে যাই আমাদের আত্মীয়, তখন দাদু সুন্দর সেজে গুজে ছিল, তখন আমি দাদুকে বলেছিলাম দাঁড়াও সুন্দর কটা ছবি তুলি। তো দাদুর একটা বন্ধু এসেছিলো আর একটা বয়স্ক লোক, তাদের সবার সাথে ছবি তুলে দাদুর একটা ছবি তুলেছিলাম, যেটা আমার ঘরে টানানো আছে, রিয়াদের ঘরে আছে, আমার বাবার ঘরেও আছে। মানে ছবিটা তুলেছিলাম বলে সবার ঘরে রাখতে পেরেছে। তো মানে আমার কপাল ভালো যে আমার তোলা ছবিটাই সবার ঘরে রয়েছে, সুন্দর ছবি। তাই আরও একটা কথা যেটা বলছিলাম, সবার বাড়িতে বয়স্ক মানুষ আছে, কাছের মানুষ আছে, শুধু বয়স্ক বলে নয়, সবার যত্ন করো। যতদিন তারা বেঁচে আছে, তারা কী খেতে চাইছে, তাদের ছোটোখাটো আবদার পূরণ করো নিজের সামর্থ্য মতো, তাদের সেবা যত্ন করো। বয়স্ক ঠাকুমা, দিদিমা, মা বাবা যেই থাকুক, তাদেরকে খেয়াল রাখো। এরকম করো না যে বেঁচে আছে এখন আমি খেতে দিচ্ছি না, বা কোনো রকম হেলায় ঠেলায় রেখেছি, কিন্তু মারা গেল আমি 100 লোক খাওয়ালাম, এই জিনিসটার কোনো মানে বেঁচে থাকতে একটু ভালো ব্যবহার করুন, একটু জিজ্ঞেস করুন খেয়েছো দাদু বা বাবা, খেয়েছো। এই ছোটো ছোটো জিনিসগুলো প্রত্যেকটা মানুষ, শুধু বয়স্ক লোকরা আশা করে যে এবারে কারোর ক্ষেত্রে হয়তো বাবা মার সাথে কোনো কারণে সম্পর্ক ভালো নেই, সেই ক্ষেত্রে আলাদা বিষয়, আমি তাদের পারিবারিক বিষয়গুলো ঢুকবো না। কিন্তু নর্মালি যারা একসাথে থাকো, ভাবো কিন্তু দাদুর সাথে কথা বলতে গেলে তো এই হাজার প্রশ্ন করবে, কোথায় গেছিলি, কী করেছে। আমাদের দাদু তো গেটের কাছে লাঠি নিয়ে দাঁড়িয়ে থাকতো, আর আমি আরিয়া কোথাও গেলে, ফুচকে খেতে যাচ্ছ, ওই তো নোংরা জল দিয়ে ফুচকে বানায়, আমাকে ফ্রিতে দিলেও আমি খাবো না। ফুচকা দোকানে দাঁড়িয়ে থাকতে দেখলেও ফুচকাওয়ালার সামনেও ইনসাল্ট করে দিত। আমার দুই নাতনি, এই দুজন আসলেই ফুচকে খাওয়া লাগে এদের নাম। এবারে যদি উনি বলতো আপনিও খান, দাদুকে খাওয়া তোরা, না বাবা আমি ওসব ফুচকে খাই না, এরকম কি মজা করতো। ঠিক আছে, এমনি আমার দাদু আগে জোয়ানকালে নাকি খুব রাগি ছিল, আমি মনে নেই, তখন আমি ছোটো ছিলাম। ঠাকুমাকে তো দেখিনি, লোকে বলে আমি নাকি ঠাকুমার মতো হয়েছি, জানি না কীভাবে, তো আমি যেহেতু তাকে দেখিনি বলতে পারবো না। তো যেটা বলছিলাম, বয়স্ক ঠাকুমা, দিদিমা, মা বাবা যেই আছে, ভালো ব্যবহার করুন, একটু জিজ্ঞেস করুন কী হয়েছে, কী খেয়েছো, কখনো কোথাও ঘুরতে যেতে ইচ্ছা করছে কিনা, একটু কাছে পিঠে ঘুরিয়ে নিয়ে আসুন। এগুলোই তো স্মৃতি হয়ে থাকবে। চলে গেলে মানুষজন তখন আর কপাল চাপড়ে লাভ আছে? যদি বেঁচে থাকতেও বৃন্দাবন নিয়ে যেতাম, যদি বেঁচে থাকতো এটা খাওয়াতাম, বা কেউ যদি তোমার কাছে আবদার করে যে আমাকে এটা রান্না করে খাওয়াবি, আমার মনে হয় তাকে খাইয়ে দেওয়া উচিত, বা তার সেই আবদারটুকু রাখা উচিত। আর বেঁচে থাকতে যে কোনো মানুষের, বাচ্চা বড় বুড়ো, সবার সেবা যত্ন তখনই করা উচিত। তার জন্য কিছু করবে ভেবেছো, তখনই করো যখন ভেবেছো। এটা ভেবো না যে থাক পরে করবো, এমন তো সময় আছে, বলা যায় না কখন, আজ আমি আছি কাল নাও থাকতে পারি। কিন্তু তুমি হয়তো আমার জন্য কিছু ভেবেছো, করলে না, পরে আফসোস করলে, আর মরার পর তখন সেই জিনিসটা করলে, তখন আমি তো সেটা পেলামই না, কোনো লাভই হলো না। তার জন্য মানে এই ছোটো ছোটো জিনিসগুলোই মানুষ চায়। আর বেঁচে থাকাকালীন, যে কোনো মানুষ বেঁচে থাকাকালীন তুমি তাকে সেবা করো, বা তোমার বয়স্ক বাবা মা, দাদু ঠাকুমা অসুস্থ, তুমি একটু মিষ্টি মুখে কথা বলো। তোমার হয়তো বিরক্ত লাগছে, সে বিছানায় পড়ে গেছে, বিরক্ত লেগে গেছে, কিন্তু তারপরেও আমি বলবো একটু হেসে কথা বলো, একটু গিয়ে খবর নাও। এটুকুই তারা ডিজার্ভ করে, তো এটুকুই তারা আশা করে। আমি ভুলভাল বলে থাকতে পারি, ছোটো মুখে বড় কথা হয়ে যেতে পারে। আর তারপরে যখন সে মারা যাচ্ছে বা মারা গেছে, তখন তুমি 1000 লোককে 1000 পথ খাওয়ালেও কোনো পুণ্য হয় না। আমি এটা নিজে ব্যক্তিগত মনে করি, যে বাবা মা, বয়স্ক দাদু ঠাকুমা মরে গেল, তুমি বিশাল কীর্তন দিলে, হাজার হাজার কোটি কোটি লোক খাওয়ালে, বস্ত্র দান করলে, এই সেই করলে, কোনো লাভ নেই। যে বেঁচে ছিল তার সামনে এটা করতে, তার উপলক্ষে, যে আমার বাবার জন্মদিন, বা আমার বাবার জন্য আজকে এই দিনটা পালন করছি, পুজো রেখেছি বাবার অসুস্থতার জন্য, তাই সবাইকে খাওয়াচ্ছি, সে চোখে দেখে যেতে পারলো, তার শান্তি লাগলো যে না আমার ছেলেমেয়েরা আমার জন্য এটা করলো, তার মনে একটা হাসি মুখে মরতে পারবে। এমন কিছু করা উচিত না কখনোই, যার কারণে বয়সকালে বাবা মারা বা দাদু ঠাকুমারা এটা ভাববে কবে আমি পরকালে মানে মরবো, কবে এদেরকে শান্তি দিয়ে যাব, আমি আর থাকতে চাই না। এই জিনিসটা নিয়ে যেন কেউ না মরে, বয়স্ক হোক বা বাচ্চা, সবার কথাই বলছি, তারা যেন হাসি মুখে শান্তিভাবে মরতে পারে, যে হ্যাঁ আজকে আমি মরে যাচ্ছি, আমি জীবনে যত কটা দিন বেঁচেছি আমার বাড়ির লোকের কাছ থেকে, ছেলেমেয়ের কাছ থেকে আমি ভালো দিন, ভালো সময়, ভালো সম্পর্ক থেকেছি, ভালোভাবে থেকেছি, এখন আমার মরেও শান্তি। মরার সময় যেন কারোর মনে এই দুঃখ না থাকে যে আমি যে কটা দিন বাঁচলাম, শেষ বয়সে আমি ভাত পেলাম না, শেষ বয়সে আমার ছেলেমেয়েরা দেখলো না। এতে না ছেলে মেয়েদের কখনো বাবা মারা মানে অভিশাপ দেয় না যে এরা বাজে থাকুক, কিন্তু যে ভগবান দেখে যে তুমি কী ব্যবহারটা করেছো, সেই ব্যবহার তুমিও পাবে, তোমার ভবিষ্যতে ছেলে মেয়ে নাতিপুতি হবে,
সেম জিনিসটা তোমার সাথেও হবে, কারণ ভগবান জানে। শুধু ঠাকুরকে পুজো করলাম, ফুল চন্দন দিয়ে কারি টাকার মিষ্টি খাবার খাওয়ালাম, ঘটা করে যে কোনো ঠাকুরের পুজো দিলাম, তাহলেই কিন্তু পুণ্য পাওয়া যায় না। মানে কথাতেই আছে, জীবে প্রেম করে যে সেই ঠাকুরকে পায়। মানে আমি ঠিক করে গুছিয়ে বলতে পারছি না, তোমরা জানো কথাটা। জীব মানে শুধু কুকুর বিড়াল নয়, কিন্তু মানুষরাও জীবিত প্রাণী, মানে জীব। তুমি একটা মানুষের সাথে দুর্ব্যবহার করে মন্দিরে 1 লাখ টাকা ডোনেট করলে তুমি কোনোদিনও পুণ্য লাভ করতে পারবে না। বা নিজের বৃদ্ধ বাবা মাকে খেতে না দিয়ে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে তোমার অনেক টাকা আছে বলে তুমি মন্দিরে গিয়ে বললে যে আমি কোটি টাকা ডোনেট করতে চাই বা একটা বড় রাম মন্দির বানাতে চাই, তাহলে ঠাকুর তোমায় দেখবে কখনোই না। তোমার উচিত সবার আগে নিজের বাড়ির লোক, আশেপাশের মানুষদের সাথে ভালো ব্যবহার করা, তাদের সাথে ভালোভাবে আচরণ করা, সবাইকে ভালোবাসা। তারপর ঠাকুর তুমি পুজো করো আর না করো, ঠাকুর উপরে বসে এমনিই দেখছে যে কে কী কাজ করছে। আমি যদি 10টা খারাপ কাজ করি তার ফলও আমি পাবো, আমি যদি 10টা ভালো কাজ করি তার ফলও আমি পাবো। তাই বলে আমি এটা বলছি না যে আমি একটু ওকে খাবার দান করি তাহলে আমার পুণ্য হবে, ওইভাবে করলেও কিছু হবে না। মন থেকে সব কিছু আনা উচিত, আর মন থেকে এগুলো করা উচিত। তাই আমি এটাই বলবো, যাদের বয়স্ক বাড়িতে দাদু ঠাকুমা বাবা মা আছে তাদের এখন সেবা যত্ন করুন, যতদিন আছে তাদের সাথে ভালো ভালো মুহূর্ত কাটান। ফোন থাকলে ফোনে সেগুলো তুলে রাখুন, ভবিষ্যতে দেখতে পাবেন যে আপনার বাবা মারা কিছু বলেছিল, কিছু কথা, তাদের গলার গান, যে যেটা ভালো পারে এগুলো করুন, এগুলো খুব ভালো লাগবে। এই যে আমার দিদা এত গান করে, এগুলো যখন সে না থাকবে আমরা দেখতে পাবো, কতটা আনন্দ হবে। যে আমার দাদুর ভিডিওগুলো আমরা দেখতে পাচ্ছি, কতটা আনন্দের জিনিস। এগুলো যদি ফোন না থাকতো আমরা করতেই পারতাম না। তো যাই হোক, অনেক কিছু বললাম, অনেক রাত হয়ে গেছে, এখন প্রায় 12টা বাজতে যায়। সবাই ভালো থেকো, যেগুলো বললাম যদি কিছু ভুল বলে থাকে আমায় ক্ষমা করে দিও, আমার মনের কথা মনে হলো বলি, তাই জন্যই আমি বললাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিজেদের লোকেদের সাথে আনন্দ থেকো। আজকের মতো বিদায় নিচ্ছি, টাটা।